আমি নাদিয়া হক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস লেডিস ক্লাবের আড্ডায়। আমি জানি আমাদের অনেক বন্ধুরা আছেন খুব অপেক্ষা করেন যে কখন 6টা বাজবে এবং টিভি সেটের সামনে এসে আমাদের সাথে আড্ডা দেবেন, আমাদেরকে দেখবেন, আমাদের কথাগুলো শুনবেন। সো তাদেরকে বলছি, যারা শুধুমাত্র টিভি সেটের সামনে এসে আমাদেরকে দেখেন, আজকে এক কাজ করেন, চলে আসেন জুমে আসলে আপনাদের সাথেও আড্ডাটা হবে, কারণ আজকের টপিকটা অনেক রঙিন। সো আড্ডা দিতে হলে কি করতে হবে? জুমে চলে আসতে হবে। জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে স্ক্রিনে। আড্ডা দেওয়ার জন্য প্রতিবারের মতো স্টুডিওতে আমাদের দুজন চমৎকার বন্ধু আছে, তাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আগে বলে নেই আজকের টপিকটা কি। প্রথমে বলেছিলাম আজকের টপিকটা অনেক রঙিন। আজকের টপিক হলো জীবনের শত রং। আমার মতো মানুষরা সবসময় রঙিন থাকতে পছন্দ করে, তাই না? সো আমার জীবনে অনেক রং, এখন জানতে হবে আপনাদের জীবনে কত রং। সো রঙের কথা বলতে হলে আবারও বলছি, জুমে আড্ডা দিতে চলে আসতে হবে। আমাদের সাথে কারা আছেন পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সাথে আছেন জিনিয়া ইসলাম, রন্ধনশিল্পী। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ আপু, খুব ভালো আছি। আশা করছি তুমিও ভালো আছো। হ্যাঁ হ্যাঁ, খুবই ভালো আছি। এবং তার পাশেই আছেন কাকলি কলি, সভাপতি কালিনারি ক্লাব। কেমন আছেন আপনি? খুব ভালো আছি আপু, তুমি কেমন আছো? খুবই খুবই ভালো আছি। এবং আপনাদের দুজনকে খুবই সুন্দর লাগছে। প্ল্যান করে কি আসা? আসলে ভাবে প্ল্যান করে আসিনি, বাট আসার পরে দেখলাম যে মিলে গেছে। হ্যাঁ, যেটা হয় না যে মনের একটা মিল থাকে, ওরকম একটা ব্যাপার আর কি। এবং দুজনেই রন্ধনশিল্পী একদম। সো আমরা তো আড্ডা তো শুনলেন আমাদের আজকের টপিকটা কি। আড্ডা অনেক জমে যাবে, কারণ এত রং আমাদের লাইফে, তাই না? বলতে গেলে আসলে শেষ হবে না। সো আগে চলে যাই, একটু একটু করে আপনাদের ব্যাপারেও শুনি। আপু, আপনার কাছে যাই। এই যে রন্ধন শিল্পী, হ্যাঁ, মানে রান্নাকে আপনি আপনার একেবারে প্রফেশন হিসেবে নিয়েছেন, তাই না? এটার কারণটা কি একটু শুনতে চাই। আগ্রহটা কখন থেকে এসছে? আসলে রান্নার ব্যাপারে তো আগে তেমন আগ্রহ ছিল না, নর্মালি হাউসওয়াইফ ছিলাম। 18 সালের দিকে আমার হাজব্যান্ড আমার রান্না খুব পছন্দ করতো, তো উনি সবসময় বলতেন যে তুমি রান্না নিয়ে কিছু করো। কি করা যায় এটা তো আইডিয়া ছিল না। তো 2018-এ আমার স্কুল ফ্রেন্ড নাফিজ ইসলাম লিপি, ও আমাকে বলল যে এত খাবার রান্না করে ফেসবুকে না দিয়ে জনগণকে খাওয়াও। তো জনগণকে কিভাবে খাওয়ানো যায় আমার কোনো আইডিয়া ছিল না। তো সে তখন বলল আমার একটা ইনস্টিটিউট আছে ফুড ক্যাডেট, ওখানে ভর্তি হ এবং তারপরে তুই শিখ, একটা কোর্স কর, এরপরে হচ্ছে লেভেলগুলো কর। দেন আমি ওর সাথে দেখা করলাম, ওর ইনস্টিটিউটে গেলাম, ফুড ক্যাডেট থেকে আমার কোর্স করা, তারপরে লেভেল 1-2 করলাম। এই যে এভাবেই আমার রন্ধন শিল্পে আসা, এবং আলহামদুলিল্লাহ 6-7 বছর চলছে এখন। বাহ, চমৎকার। লেভেল 1-2 মানে এই লেভেলগুলো কি কি, একটু স্টেপগুলো বলতে পারবেন? আমাদের 4টা লেভেল থাকে, কুকিংয়ে থাকে 2টো আর বেকিংয়ে থাকে 4টা। তো এইগুলোতে আবার মানে বেকিংয়ের যে লেভেলগুলো সেগুলো হচ্ছে গিয়ে 1, 2, 3, 4। 3, 4 যেগুলো করে সেটা আপার করা আছে, এটা অ্যাসেসর হিসেবে করে। আমি 3, 4টা এখনো করিনি। আপা তো সবসময় আমাকে বলে করে ফেলেন, বাট ওই পড়ার প্রতি যে একটা আগ্রহ না, ওইটা ভয়ে পরিণত হয়ে গেছে এখন। হ্যাঁ, আপা বলে আমি এখানে একটু অ্যাড করতে চাই। আপনি যে ভয় পান না, আমার মনে হয় যখন আপনি একবার ঢুকে যাবেন ভয়টা থাকবেন না। কারণ আমি দেখেছি উনি কিন্তু খুবই ভালো একজন পার্সন এবং খুবই ট্যালেন্ট। একবার যেটা ধরবে সেটা কিন্তু ওনার মাথায় রপ্ত হয়ে যাবে। এটা আমি আসলে মন থেকেই বলছি এবং জেনে বুঝেই কিন্তু আমি বলছি। এটা তো আমার অনেক বড় পাওয়া, যেহেতু আমারই ক্লাবের প্রেসিডেন্ট আমাকে এত বড় সম্মান দিলে। থ্যাংক ইউ আপা। আচ্ছা, রান্না নিয়ে কি ইন ফিউচার কিছু করার আছে, মানে প্ল্যান আছে? যে ধরেন অনেকে আছে রেস্টুরেন্ট এর কথা চিন্তা করে, অনেকে আছে বাসা থেকে মানে হোমমেড ফুড সাপ্লাই দেয়। সো ওরকম কোনো প্ল্যান আছে কি? আমি তো আপু অলরেডি অনলাইন যে সার্ভিসটা সেটা আমি করে আসছি, এখনও চলছে আমার। বেকিংয়ের মধ্যে আমার কেক যায়, কাস্টমাইজড কেক বা পেস্ট্রি, যেগুলো প্যাটিস, পিৎজা, কুকিজ, এগুলো আমি সবসময় দিচ্ছি। আর আমার পেজটা হচ্ছে ফ্রোজেন অ্যান্ড বেকের উপরে। আচ্ছা, নামটা একটু বলে দেন। আমার পেজ হচ্ছে বেক অ্যান্ড ফ্রোজেন। বেক অ্যান্ড ফ্রোজেন, হ্যাঁ। তো আমার স্কুলের বাচ্চাদের ফ্রোজেনটা আমি সাপ্লাই দিই আর কি, এটা অনলাইনেই যায়। আবার অনেক সময় বিয়ের হলুদ টলুদ আসলে যে ফ্রোজেন জিনিসগুলো যায়, সেটাও মানে আমি অর্ডারগুলো আসে আমার কাছে। এভাবেই করি। আর প্ল্যান আছে এটা, এভাবেই আমি এগিয়ে যাব। আমার পেজটাকে এভাবে আমি প্রসারিত করছি, চেষ্টা করছি এখনো, ইনশাল্লাহ আরও করব। আর আমি তো আছি কালিনারি ক্লাবের সাথে,
এই আপার সাথেই আমি আছি, কাজ করে যাচ্ছি এখনো, আচ্ছা। ইনশাল্লাহ ইচ্ছা আছে শেষ পর্যন্ত থাকা। অবশ্যই অবশ্যই, থ্যাংক ইউ সো মাচ। আপা, আপনার কাছে আসি, আপনার তো সুনাম অলরেডি শুনে ফেললাম। সো আপনার কাছ থেকেও জানতে চাই যে রান্নাকে প্রফেশন হিসেবে নেওয়া, এবং এর আগে আগে জানতে চাচ্ছি এর আগে কি অন্য কিছুতে জড়িত ছিলেন কিনা? হ্যাঁ, আমি আসলে স্কুলে জব করতাম, যেটা Teacher হচ্ছে যে ছিলেন? হ্যাঁ বাহ। টিচার ছিলাম। তো আমি যেটা বলতে চাই, অনেকে বলে না যে কিভাবে আসে, আমি বলবো হতাশায় পড়ে আমি রান্নায় এসেছি। সিরিয়াসলি? হ্যাঁ, সিরিয়াসলি একদম। আমি আসলে কিছুটা হতাশার মধ্যে ডুবে গিয়েছিলাম যখন আমাকে স্কুলের জব ছাড়তে হলো। আমার বেবি হওয়ার পরে, ছেলে ছোট, বাসায় আসলে ওইভাবে খুব আপনজন কেউ ছিল না বাচ্চাকে টেক কেয়ার করার, আর আমার পক্ষে সম্ভব ছিল না ওকে রেখে হ্যাঁ, স্বাভাবিক। এতটা সময় আমাকে টাইম দেওয়া। তো তখন আমি যখন জব ছেড়ে দেই, তখন মানে সারাক্ষণ শুধু মনে হতে থাকলো যে বাসায় থাকার জন্য বা রান্না বান্না করার জন্য, এটার জন্যই হয়তো আমার লাইফটা হয়েছে, আমি কিছু করতে পারছি না। এই ভাবনা ভাবতে ভাবতে আমি কিছুটা ফ্রাস্ট্রেশনে ভেতরে ঢুকে যাই, এবং এটা বেশ 2-3 বছরের মতো আস্তে আস্তে রান করছে, এবং আমি ফিল করলাম যে এটা দিন দিন বাড়ছে। তখন আমি আবার এটাও বুঝলাম যে এখান থেকে আমাকে উত্তরণের হবে, পথ হ্যাঁ। আমাকে নিজেকেই বের করতে হবে। তখন আমি চিন্তা করলাম কি এমন আছে যেটা কিনা দিয়ে আমি আসলে বাসায় থেকে আমার বাচ্চাকেও আমি দেখতে পারি, হাজব্যান্ড বা সংসার সব কিছু মেনটেন করে আমি 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 আমার নিজের জন্য কিছু একটা করতে পারি। তখন ছোটবেলা থেকে একটু রান্নার হাত মোটামুটি একটু ভালো ছিল, কিছু রান্না বান্না করলে প্রশংসা আসতো পরিবার এবং পরিবারের বাইরে, দুটো জায়গা থেকেই। তখন আমি আরও 15 বছর আগের কথা, তখন আমি পত্রিকায় কিছু রেসিপি দেই এবং কিছু কম্পিটিশনে আমি অংশ নেই, কন্টেস্টে, মানে রান্নার কুকিং শো কন্টেস্টে। সেখানে গিয়ে খুব ভালো ফিডব্যাক পাই, যেখানে যাই ওখান থেকে কিছু না কিছু আমি ওখান থেকে উইন করে আসতেছি। এইগুলো দেখে আমার নিজের ভেতরে নিজেকেই আমি মানে করতে থাকি যে আমার দ্বারা হয়তো হবে। কিছু সম্ভব বা হ্যাঁ। হবে। বাট তখনও কিন্তু পরিবার থেকে খুব একটা সাপোর্ট আমি পাইনি। মানে ওই সময়টাতে এই রান্না বান্না নিয়ে কাজ করা বা এটাও যে প্রফেশনের দিকে যেতে পারে বা হ্যাঁ। যাচ্ছে, এই ধারণা আসলে ধরেন আমার হাজবেন্ড জব করে বা আমার মা বাবা ভাই বোন সবাই আমার মানে চাকরিজীবী ফ্যামিলি, ওরকম করে ওই ধরনের ভাবনাগুলো তাদের মাথায় ভাবে আসেনি। অ্যাকচুয়ালি রান্নাবান্নার ব্যাপারটা তো মানে কয়েক বছরে একটু বেশি ফেমাস হয়ে গেছে, এটা একদম। নিয়ে পড়াশোনা করা যেতে পারে, হ্যাঁ, তাই না? এরকম রাইট। ধারণা। হ্যাঁ, তারপরে যেটা হলো যে আমি নিজের উদ্যোগেই নিজে থেকে আমি পত্রিকায় রেসিপি দেওয়া শুরু করি, এবং বিভিন্ন এখন যেহেতু অনেক চ্যানেল, সেই সময়ও বেশ কিছু চ্যানেল ছিল, আমি রেসিপি পাঠাতাম এবং ওখান থেকে আমি ডাক আসতো রান্নার শো করার। এগুলো করতে করতে মনে হলো যে নিজে যেহেতু কিছু করছি বা অন্যকেও আমি এই জিনিসগুলো শেখাতে পারি, তো অন্যকে শেখানোর আগে নিজে কতটুকু জানি সেটা যাচাই বাছাই করার দরকার আছে। তখন আমি বিভিন্ন ইনস্টিটিউটে গিয়ে আমি আমার কিছু কোর্স করি একাডেমিক ভাবে আর কি। আচ্ছা। এতদিন তো রান্নাবান্না যেটা জানতাম সেটা প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না। তারপর আমি একাডেমিক ভাবে পড়াশোনাগুলো করি এবং বিভিন্নভাবে আমি সময় দিই। বাচ্চা ছোট ছিল, রাতে রাতে আমি বিভিন্ন জায়গা থেকে বাইরে থেকেও কিছু কোর্স আমি ওভাবে করি অনলাইনে, এবং ঢাকায় আমি সরাসরি গিয়ে কিছু কোর্স করি, এবং বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ডের কুকিংয়ের অ্যাসেসর হিসেবে আছি 7-8 বছর হয়ে গেছে। এবং ওটা করার পরেও পরিবার থেকে তখন যে সরকারিভাবে কিছু কাজ করছি, তখন থেকে কিন্তু পারিবারিকভাবে যে সাপোর্টটা তখন সাপোর্টটা আমি পাচ্ছিলাম, যে দীর্ঘ সময় বাইরে গিয়ে থাকা এবং বাচ্চাকে রেখে, বা তখন আমার বাচ্চা স্কুলে পড়ে, ওই ব্যাপারগুলো পরিবার থেকে তখন সাপোর্ট আসতো, এবং ইনকামের কিছু সোর্স তখন আমাদের চলে আসে বিভিন্ন জায়গায় রেসিপি দেওয়া এবং কুকিং শো করা, এবং আমি যতটুকু জানি অন্যদেরকে যে শেখানো ব্যাপারটা। তারপরে আস্তে আস্তে এই কয়েক বছর আগে আমি কালিনারি ক্লাব নামে আমার নারীদের জন্য, যে যারা কুকিং রিলেটেড কাজ করতে চায় এবং রান্না নিয়ে ভাবতে চায়, রান্না নিয়ে প্রাতিষ্ঠানিকভাবে কিছু নিজেদেরকে তৈরি করতে চায়, তাদের জন্য আমি কালিনারি ক্লাব নামে একটা সংগঠন তৈরি করি, এবং ওখান থেকে আমাদের সবসময় ক্লাস, ওয়ার্কশপ, কন্টেস্টগুলো যাচ্ছে। আচ্ছা। এবং সেখানে আমাদের হিউজ মেম্বার আছে, যেখানে অ্যাক্টিভ মেম্বার আছে। জিনিয়া ইসলাম যেমন আমাদের কমিটির ফাউন্ডার মেম্বার, এরকম আরও 7 জন আছেন ফাউন্ডার মেম্বার, এবং এটা নিয়ে কিন্তু বেশ জমজমাটভাবে আমরা কাজ করছি। আর ওখানে আমরা রান্নার কোর্সগুলো করাই, আর এই তো এভাবেই আস্তে আস্তে কম্পিটিশনগুলো হচ্ছে। আলাদা কোনো অফিস বা কোনো কিছু? হ্যাঁ হ্যাঁ আছে। আচ্ছা, এটা কোথায়? এটা হচ্ছে পল্টনে। পল্টনে। জি, আমার বাসার কাছেই।
আমার যদি কাছে হতো আমি নিজেই যেতাম। মোস্ট ওয়েলকাম, আসলে আমি খুশি হব আর কি। না, ভালো লাগে, শুনতেও ভালো লাগছে যে আজকাল আসলে এই রান্নার ব্যাপারটা এত ফ্লরিশ করেছে এবং অনলাইনে এত ভালো ভালো আসলে কেক বানিয়ে মানুষ সাপ্লাই দিচ্ছে। আর করোনার সময় কিন্তু আমরা অনলাইনে প্রচুর ক্লাস করিয়েছি। এক্স্যাক্টলি, এটা কিন্তু মানে আমাদের বিজনেসটা খুবই আমরা কিন্তু ভাবি নাই যে অনলাইনে এতটা সাড়া পাবো। এই যে মানে নতুন কিছু Right. শুরু, তাই না? যে সময় আপনি করোনার কথা বলছেন ওই সময় অনেকেই শুধু রান্নার উপরেই মানে কাজ Focus করেছে হয়ে গেছে। সো এই যে আমাদের আজকে টপিকটার সাথে কি সুন্দর মিলে গেল যে জীবনের শত রং। আসলে কোন সময় জীবনের রংটা কি হবে সেটা আসলে আমরা কেউ আগে ভাগে বলতে পারি না, তাই না? সবকিছু তো কপালে লেখা থাকে আর সময়ের একটা ব্যাপার থাকে, তাই না? যেমন আমরা বলি বেদনার রং নীল, আসলে এটার একটা রিজন আছে। আপনি দেখবেন কোথাও ব্যথা পেয়েছেন ওটা নীল হয়ে যায়, তাই না? মানে খুব মানে কষ্ট লাগে ওই সময়টাতে। মানুষ বলে কালো বলে না, কিন্তু নীল বলে। আর যখন আমরা এই যে হই হুল্লোড় করি, আড্ডা দেই, হ্যাঁ, তখন সবকিছুই রঙিন লাগে, তাই না? আপার কাছে একটু জানতে চাই, ফ্যামিলি আউটিং তো করা হয়, তাই না? প্রচুর, মোটামুটি খুব বেশি আগে হতো, ইদানিং একটু কমে গেছে। সবাই ব্যস্ত, সবাই ব্যস্ত। আচ্ছা, বাচ্চা কাচ্চা আপনার মানে বড় হয়েছে? হ্যাঁ, আমার বড় হয়ে গেছে। বাহ, চমৎকার। সো যখন আপনি আউটিং এ যাচ্ছেন বা এই যে একটা প্ল্যান করা, তখন থেকে কিন্তু মানে সবকিছু রঙিন হওয়া শুরু করে, তখন থেকে শুরু হয়ে যায় প্রস্তুতি, বয়সটাও কমে যায় এক্স্যাক্টলি ওই সময়। সো আমি একটু আপনার কাছ থেকে শুনতে চাই, যেহেতু আপনি রন্ধন শিল্পী, সো আমরা যখন ছোটবেলায় দেখা যেত ফ্যামিলির সবাই মিলে, আত্মীয় স্বজন মিলে পিকনিকে যাওয়া হতো, বাস টাস একদম ভাড়া করে, তাই না? তো দেখা যেত অনেক আগে থেকে প্রিপারেশন। হ্যাঁ, সো ওরকম কোনো একটা মোমেন্টের গল্প একটু যদি শোনান আমাদেরকে। এটা আমার বাচ্চাকালের একটা গল্প বলি আগে, যে তখন আমার আব্বা সুগার মিলে চাকরি করতেন। তো দেখা যেত কি, যখন আমরা ওই সুগার মিলের কলোনিতে থাকতাম, তখন ছোট ছিলাম, ওই পিকনিকগুলা বা বনভোজনগুলা আমি এখন প্রচন্ড মিস করি। ওই সময়টা হতো কি, আমরা সবার বাসায় যেতাম, কেউ টাকা দিত, কেউ হয়তো ডাল দিত, চাল দিত, আলু দিত, কেউ পেঁয়াজ রসুন এরকম একটা কুলা নিয়ে যেতাম, ওর মধ্যে সবাই দিত, আবার কিছু টাকা পয়সা হলেও তো কি একটা মুরগি কিনে আনা হতো। হ্যাঁ, আর কমন খাবার ছিল খিচুড়ি মুরগি। হ্যাঁ, যেহেতু আমাদের সুগার মিলগুলো তো উত্তরাঞ্চলে বেশি, তো উত্তরাঞ্চলের খাবারটা বেশি হতো, লাইক আপনার ভাতের সাথে আলুর ডালটা কি জিনিস, ওই আলুটাকে ম্যাশ করে যেটা ডিম দিয়ে, হ্যাঁ, ওইটা হতো, মুরগির মাংস রান্না। ওই যে বনভোজনটা, ওই যে পিকনিকটা আমি প্রচন্ড মিস করি। এখন মনে হয় যে সেই বেলায় যদি ফিরে যেতে পারতাম খুব ভালো হতো। এখন কিন্তু রিক্রিয়েট করতে পারেন কিভাবে, মানে এটা একটা আমি আপনাদেরকে বলতে পারেন একটা বুদ্ধি দিই। এই যে আপনারা কালিনারি ক্লাবের অনেকে আছেন, হ্যাঁ, টাকা না দিয়ে সবাই হচ্ছে এইভাবে অল্প অল্প করে জিনিস দিয়ে, মানে যে যেরকম পারে অল্প অল্প করে জিনিস দিয়ে, এটা আমরা কালিনারি ক্লাব থেকে কিন্তু আমাদের 2-3 মাস পর পরই আমাদের এরকম এনজয় হয়ে যায়, রিক্রিয়েশন হয়ে যায়, এটা আমরা প্রায় করি। লাস্ট মান্থে আমরা গিয়েছিলাম হাওয়াতে, সেটা আমাদের হাওয়া রেস্টুরেন্ট, হ্যাঁ, হাওয়া রেস্টুরেন্টে বাসার কাছে। সারাটা দিন মানে ওই দিনটা আমাদের জন্য অনেক আনন্দ ছিল। আমরা ইচ্ছা করে মেট্রোতে উঠে গেছি ওইখানটায়, কি মজা লাগে, খুব মজা। এবং ওটার রেস্ট কিন্তু এখনো তাদের রয়ে গেছে, আমাকে ফোনে বলে যে আপা ওটার রেস্ট কিন্তু এখনো রয়ে গেছে আমাদের ভেতরে। এনজয় করেছি ওখানে হাওয়াতে যাও, মানে সবচেয়ে মজা লেগেছে যে আমরা মেট্রোতে করে যাচ্ছি। হ্যাঁ, তারপর আমরা হাওয়াতে গেলাম, আমাদের তো বাঁধন হারা ওখানে, আমরা একদমই একদম টিনেজ হয়ে গেছিলাম। আমাদের যে এত বছর বা বয়স বা ছেলে মেয়ে বড় ভুলে গেছি আমাদের কার কি বয়স। তো খুব এনজয় করেছি। আপা বলছে যার যত উল্লাস করতে পারো, আমরা আপা সহ করেছি। তারপরে দুপুরে খাওয়ার পরে আমরা আবার মেট্রোতে উঠলাম। হ্যাঁ, আমরা দিয়াবাড়িতে যাওয়া, মানে এখন শুনে আমার নিজেরই লোভ লাগছে যে এত রং। আমরা আরো শুনবো, একটা ছোট্ট বিরতি নিয়ে আসি, নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। আবার ফিরে এলাম আমাদের আড্ডায়। অলরেডি আড্ডা রঙিন হতে শুরু করেছে। আপনারা যারা আমাদের সাথে আড্ডা দিতে চান তাড়াতাড়ি জুমে চলে আসুন। জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে স্ক্রিনে। আজকের টপিক জীবনের শত রং। সো আমরা সবাই রঙিন। তাড়াতাড়ি চলে আসলে তাড়াতাড়ি আড্ডা হবে, দেরি করলে কিন্তু আড্ডা হবে না। সো এক্ষুনি চলে আসুন। হ্যাঁ আপু, বলছিলেন আবার মেট্রোতে করে কই গেছেন?
আচ্ছা, এরপর খাওয়া দাওয়ার পর মেট্রোতে আবার উঠলাম সবাই মিলে। আমি তো হাসতে হাসতেই শেষ হয়ে যাই। তারপরে উঠে ওই ধরে টরে গেলাম হচ্ছে আমরা দিয়াবাড়ি। দিয়াবাড়ি স্টেশনে নামার পর সেই স্টেশনটা অনেক সুন্দর, ওখানে আবার কিছু হ্যাঁ, অনেক ছবি সুন্দর, ছবি টবি তুললাম। এরপরে আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম একটা বাজারের মতো জায়গায়, যেটাকে বউ বাজার বলে। আচ্ছা, ওই বাজারে ওদিকেই? ওদিকেই উত্তরার ওদিকেই থাকে, দিয়াবাড়ির ওদিকে যে বউ বাজারটা আছে। তো আমরা বাজারে না ঢুকে আমরা চলে গেছি আরেক জায়গায়, সেখানে ওই ঘোড়া নিয়ে হাঁটছে, কে কে ঘোড়ায় উঠবে। আমরা তো ঘোড়ায় ওঠার জন্য রেডি, হ্যাঁ, যে কে কে উঠবে, কিন্তু কেউ আর সাহস পাই না। লাস্টে আমরা কি করলাম, আপা বললো চলো আইসক্রিম খাই। তখন অলরেডি কিন্তু আমাদের ঠান্ডা ঠান্ডা একটু পড়ে গেছে আর কি। তো এর মধ্যে আমরা আইসক্রিম খেলাম, আমরা সবাই ললি ঠান্ডায় খেলাম। কিন্তু আইসক্রিম খাওয়ার মজা সেটাই। আর তারপরে ড্রিঙ্কস নিলাম, চটপটি, ফুচকা। হ্যাঁ, বাহ। মানে আমরা ওই বিকালটা আবার কারো ওখানে পেট খারাপ হয়নি তো? না, কিচ্ছু হয়নি। এবং আমরা ওই ছাপড়া বলে ওই জায়গাগুলো, ওখানে বসে লেকের ধারে বসে, ইভেন আমাদের আরো যারা ফাউন্ডার মেম্বার ছিল ওনারা বলতেছে চলো বোটিং করি। তো বোটিংটা আমার জন্য একটু ভয়ের, আমি বোটিংটা জানেন না? না, আমি সাঁতার জানি না। আমিও জানি না। আলটিমেটলি আর ওঠা হয় নাই, বোটিংটা করা হয় নাই। বাট আমরা বিকালটা খুব এনজয় করে আবার একটা টং দোকানে বসে চা বিস্কুট খেয়ে আবার আমরা মেট্রোতে উঠলাম। বাহ। মানে এভাবে আমাদের সন্ধ্যা পর্যন্ত কাটানো আর কি। বা চমৎকার চমৎকার। আপুর কাছ থেকে একটু জেনে নেই, রঙিন রঙিন অনেক রঙিন আপনার দিন আমি জানি। যেমন আপুর সাথে কয়েকদিন আগেই দেখা হয়েছিল অন্য একটা প্রোগ্রামে। সো আমরা ওখানে আসলে পরিচয় ওভাবে হয়নি, কিন্তু তারপরেও আমরা খুব মিশে গিয়েছিলাম। হ্যাঁ, ওনার একটা দল ছিল আলাদা, আমরা একটা দল। সো দেখা গেছে আসলে মানে আমি বলবো কি হয় এরকম, যেখানে আসলে মজার গল্প হয় সেখানে কিন্তু চারদিক থেকে রং ছড়ায়, রাইট। তো আপুর কাছ থেকে একটু হ্যাঁ, শুনতে চাই। আসলে জীবন আসলে অবশ্যই রঙিন। এক এক সময় রঙের ধরনটা এক এক রকম হয়ে যায়, রং পাল্টায় আর কি। যেটা ছোটবেলায় যেরকম মনে হতো যে স্কুলের বান্ধবীদের সঙ্গে এক বেলা দেখা না হলে জীবন বের হয়ে যাবে, একটু মাঠে ঘাটে ঘুরতে যাব, ওটাই খুব রঙিন লাগতো। একটু আইসক্রিম খাবো হয়তো 1 টাকা দিয়ে বা 50 পয়সা দিয়ে, আমাদের ওই সময়টাতে ওটাই রঙিন। যখন আরেকটু বড় হলাম, কলেজে উঠলাম, তখন মনে হলো যে নিজের প্রয়োজনীয় জিনিসগুলো যখন আমি একটু করে পাবো, আমি একটু করে লিপস্টিক কিনতে পারবো, একটু করে চুড়ি, একটু কানের, একটু স্বাধীনতা, একটু সাজবো, ওটাই রঙিন। ওই জীবনটাই আমি চাই যে ওটাই আমি রঙিন। তার পরবর্তীতে যখন একটু করে নিজের ভেতরে একটু এস্টাবলিশড হলাম, বা একটু সময় হলো, একটু বয়স বাড়লো, বুদ্ধি বাড়লো, বা বিয়ে হলো, তারপরে তখন মনে হলো যে আমার বাচ্চার দিকে তাকিয়ে থাকা, আমার বাচ্চার হাসি মুখ দেখা মানেই এর চেয়ে রঙিন আর কিছু নাই। পুরা রংধনু মনে হয় যে একটা মা তার সন্তানকে দেখে সারা জীবন পার করে দিতে পারবে, ওটাই রঙিন জীবন। বা হাজবেন্ডের সঙ্গে মুহূর্ত সুন্দর কাটানো, ওটাই রঙিন। আস্তে আস্তে যখন বাচ্চা আরেকটু বড় হলো, একটু ভালো স্কুলে হয়তো চান্স পেলো, তখন তো আরো রঙিন যে না, আমার চাওয়া পূর্ণ হয়ে গেছে। যে এরকম ছোটবেলায় ছিল এক ধরনের চাওয়া রং, আর একটু বড় হলাম, আস্তে আস্তে কিন্তু রঙের ধরন পাল্টে গেল। যেমন আপনার বাচ্চা যখন আরো বড় হবে তখন মনে হবে ওকে একটা বিয়ে করায়, হ্যাঁ, পুত্রবধূ বা পুত্রবধূ আসলো, তখন আরেক ধরনের বাচ্চা হবে, ওইটা আবার আরেকটা, তখন আবার আরেক ধরনের রঙিন জীবন। এখন যেরকম আমরা যে স্টেজে আছি, আমাদের সমবয়সী যারা আছে তাদের সঙ্গে আমরা একসঙ্গে সময় কাটাতে ভালো লাগে, বা পরিবারের সঙ্গে সময় কাটানো এক জিনিস, আবার বন্ধু বা ফ্রেন্ড সার্কেল তাদের সঙ্গে সময় কাটানো আরেকটা জিনিস। ফেসবুকে সময় না দিলে, আমাদের গ্রুপে কথা না হলে আমাদের রাতের ঘুম হারাম, এটাও খুব রঙিন লাগে। ঘুরতে যাওয়া তো রঙিন আছেই, বাট এই যে প্রতি মুহূর্তে মুহূর্তে যে রং পাল্টাচ্ছে, এটাও কিন্তু আমি বলবো যে রং হচ্ছে পরিবর্তনশীল। এক এক স্টেজে এসে আমার রং পাল্টাবে। যেমন আপনি আকাশের রং দেখেন, একদম। হ্যাঁ, আমি শুরুতে বলেছিলাম যে বেদনার রং তো আসলে নীল, এটা আমরা ধরে রাখি, কিন্তু আকাশের রংটা দেখেন, বিশেষ করে শরৎকালের আকাশ, ও মাই গড কি সুন্দর, মানে এটা দেখতে তোলা ছড়িয়ে থাকে একদম। এক্স্যাক্টলি, খুব ভালো লাগে। মানে সাদা নীল, মানে সবকিছু মিলে একদম একাকার, তাই না? সো নীল রং আমরা আজকে বেদনার রং হিসেবে কাউন্টই করব না। তো আমি একটু জুমে চলে যাই। জুমে অনেক বন্ধুরা আছে দেখা যাচ্ছে, চমৎকার চমৎকার। সুরমা আপা, প্রথমে সুরমা আপার কাছে যাই। আসসালামু আলাইকুম আপু, সবাইকে শুভ সন্ধ্যা। ওয়ালাইকুম আসসালাম। আপনি মনে হয় অনেক আগে এসে বসেছিলেন না? ভালো লাগছে আমার। হ্যাঁ হ্যাঁ আপু বলেন। অপেক্ষা করি এই জন্য সবাইকে একসাথে পাওয়ার জন্য। বাহ, চমৎকার চমৎকার। গল্প করতে পারি, সময়টা ভালো কাটে। আসলে বেদনার রং নীল, আমরা জানি যে বেদনার রং নীল।
জীবনের শত রং বললেও ভুল হবে। জীবনের শত রঙের থেকেও অনেক রং আমাদের জীবনে এক্স্যাক্টলি, বহমান। কালার প্যালেট অনেক বড়। অনেক বড়। শৈশব থেকে শুরু করে পর্যায়ক্রমে ছোটকাল, তারপরে আসতেছে এক ধরনের তারুণ্য, হুম। তারপরে হচ্ছে যৌবন, যৌবনে আরেক রকম আনন্দ। তারপরে হচ্ছে গৃহিণী। তখন ওই রান্না-বান্না, স্বামীর শাসন, শ্বশুরবাড়ির শাসন, মানে তখন আরেক রং। হ্যাঁ, তারপরে আসতেছে বাচ্চা-কাচ্চা। ছেলে-মেয়েদের, বাচ্চা-কাচ্চা। কিভাবে অফিস করব, কিভাবে বাচ্চা কার কাছে রেখে অফিসে যাব। সবার তখন আরেক রকম। কমন একটা কোয়ারি যে কিভাবে বাচ্চারা পালবো, কিভাবে জব করব বা বিজনেস করব। যাই হোক, হ্যাঁ। হ্যাঁ বলেন। তারপরে হচ্ছে যে বাচ্চা বড় হচ্ছে। এখন ওই যে এক আপু বলল না যে বাচ্চাটা রেখে আমার চাকরিতে যাওয়াই মুশকিল হয়ে দাঁড়ায়। হুম, তখন আবার আরেক মোড় ইয়ে করে যে তখন বাধ্য হয়ে আমাদের চাকরি ছাড়তে হয় মেয়েদের। ওইরকম পরিবেশ পাওয়া যায় না। হুম। তখন করুণ পরিবেশ রং ধারণ করে। তখন কি বাচ্চা রাখবো, না চাকরি করব, না সংসার দেখবো, একদম। কোনটা দেখবো? তো এই বাস্তবতার পরে এর 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 মধ্যেই হচ্ছে বাচ্চা বড় হয়ে যাচ্ছে। কিন্তু মাঝখানে করলাম কি, চাকরি ছেড়ে দিলাম। হ্যাঁ? মাঝখানে চাকরি ছেড়ে দিয়ে নিজের ক্যারিয়ার ড্যামেজ। তো আসলে নিজের ক্যারিয়ার ড্যামেজ, এখন বাচ্চা তো বড় হয়ে যাচ্ছে। বাচ্চার পথে বাচ্চা আস্তে, আস্তে বড় হচ্ছে। সে আলাদা কিন্তু আমি তো একাকিত্ব হয়ে যাচ্ছি এখন। না আছে চাকরি, না আছে কিছু। তো এখনকার রং তো আরো বেদনাদায়ক, বেদনার নীল হয়ে গেছে। অসুবিধা নেই, এখন নেক্সাস সময়টা আছে, কিভাবে কাটাই? নেক্সাসের বন্ধুরা আছে। এই যে আপনার সময়টাই তো রঙে রঙিন হয়ে আছে, কারণ আমরা এতজন আছি আপনার সাথে আড্ডা দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ আপা। সোনিয়া আপা, ধন্যবাদ আপা। খুব সুন্দর একটা গলার নেকলেস পরেছেন আপনি, খুব ভালো লাগছে দেখতে। থ্যাংক ইউ ডিয়ার। হ্যাঁ, আপনাকে দেখেই মনে হচ্ছে অনেক রঙে আছেন। শর্মা আপা সাথে সব বসে আছে বুঝছো। হ্যাঁ যাই হোক, বলেন। আমাদের জীবন নানান রঙে রঙিন, ঠিক আছে। হুম, কখন কার জীবন কোন রঙে রাঙিত হয় সেটা বলা যায় না, একদম, এটা সত্যি। ঠিক আছে। আর ওই যে একটা আপু বললো না, ওই যে কালিনারি ক্লাবের সভাপতি, আপুটার নাম আমার সঠিক মনে নাই। আপু বললো না যে কাকলিয়া, আপু হ্যাঁ। অ্যাকচুয়ালি হতাশা থেকে হ্যাঁ। বিজনেস শুরু করেছিল। আমার কাছে তাই মনে হয় যে মানুষ না দুই কারণে উদ্যোক্তা হয়, একটা হলো শখে আর একটা হলো ঠকে। মানে ঠেকে, যেটা মানে ঠেকে হয় আর শখে হয়, হ্যাঁ। দুই ভাবে মানুষ উদ্যোক্তা হয়। তাই আপু হতাশা না, আপু আসলে যে কোনো একটা কারণে ঠেকেই হয়েছে। মানে মানুষ এই দুই কারণে যখন উদ্যোক্তা হয়, আমার শখের চাইতে যারা ঠেকে উদ্যোক্তা হয় তারা মানে একদম তারা সলিড ভাবে একদম দাঁড়াতে সফল পারে। হয়। এটা আমার বিশ্বাস যে তাদের মেরুদণ্ড অনেক সোজা করে দাঁড়াতে পারে একটা সময়, এটা কারণ সত্যি। তাদের টেন্ডেন্সি একটাই থাকে যে আমাকে সফল হতেই হবে। আর Exactly. যারা শখে করে তারা তো শখে শখে করে, ওই শখে শখে শেষ হয়ে যায়। হ্যাঁ, আর চিন্তা করে দূর, আচ্ছা Thank ঠিক you. আছে, সময় দিও। থ্যাংক ইউ আপু। নেলি আপা, হ্যাঁ। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা সবাইকে। ওয়ালাইকুম আসসালাম, শুভ সন্ধ্যা। বলে ফেলেন আপনার জীবনে কত রং? জীবনে তো আসলে মানে প্রথম থেকে জীবন শেষ পর্যন্ত কিন্তু রঙের শেষ নেই। এত রং আমাদের জীবনে। যে ছোটবেলায় একরকম রঙিন থাকে আমাদের জীবনটা, তারপর কৈশোর একরকম, এখন আমাদের একরকম জীবন। হুম, এখন হয়তো কিছুটা রঙিন, আবার কিছুটা কালো, আবার শেষ বয়সে দেখলাম সেটা আবার অন্যরকম হয়ে যাবে। তো রঙিনই আমাদের এই জীবনটা। একদম সত্যি আমরা কথা, একদম সত্যি কথা। থ্যাংক ইউ আপা। আরেকটা বিরতির সময় হয়ে গেল, আরো অনেক বন্ধুরা আছে, সবাই ওয়েট করছে তাদের রঙিন জীবনের কথা বলার জন্য। আমি একটা বিরতি নিয়ে ফিরে আসছি, নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। কোথাও যাবেন না, সাথেই থাকুন। ছোট্ট একটা বিরতির পর আবারও ফিরে এলাম। আমাদের বন্ধুরা আমাদের জন্য অপেক্ষা করছে, এখনো সময় আছে। আপনি যদি জুমে যুক্ত হয়ে আমাদের সাথে আড্ডা দিতে চান তাহলে তাড়াতাড়ি চলে আসুন। জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে স্ক্রিনে। আচ্ছা, চলে যাই। ফাহিম আপা ছিল, ফাহিম আপা কোথায় চলে গেছেন? আচ্ছা যাই হোক, কানিজ আপার কাছে রুমা আপা। হ্যাঁ জি, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম শুভ আসসালাম। সন্ধ্যা। শুভ সন্ধ্যা আপা। অনেকদিন পর নাদিয়া আপু কেমন আছো? ভালো, আপনি কেমন আছেন আপা? আমি তো অনেক ভালো আছি। সুন্দর লাগছে স্টুডিওতে আপনাকে। আজকে আমার আমার খুব পছন্দের দুইজন আজকে স্টুডিওতে, কাজে আজকে সন্ধ্যাটাই তো রঙিন। হ্যাঁ একদম। আর আমরা যখন আড্ডা দিতে আসি তখন তো এমনিতেই রঙিন হয়ে যায়, তাই না? হ্যাঁ, জিনি আপু, কাকলি আপু দুজনই পছন্দের মানুষ এবং আমরা অনেক সুন্দর সুন্দর সময় পার করি। আচ্ছা। আর যেটা বলি যে যেই দিন থেকে আমি বলছিলাম আপুদেরকে যে সাদা কালো ছবি আর সাদা কালো টেলিভিশন চলে গেছে, সেই দিন থেকে তো আমরা সবাই রঙিন। সাদা কালো হওয়ার Exactly. কোনো অবকাশ নাই। একদম না, একদম নাই। সাদা কালো টেলিভিশন আর নাই অ্যাকচুয়ালি। এটা এখন অ্যান্টিক পিস হয়ে গেছে। আচ্ছা হ্যাঁ, রুমা আপু বলেন এই মুহূর্তে মানে আমাদের আড্ডা ছাড়াও হ্যাঁ আপনার রঙিন কি কাজ করা হচ্ছে বলেন, রঙের সাথে মিলিয়ে। রঙের সাথে মিলিয়ে এখন তো উইন্টার, বিভিন্ন জায়গায় কিন্তু পিটার ফেস্টিভ্যাল গুলো হচ্ছে। হ্যাঁ, Exactly, হ্যাঁ। তো সেই ফেস্টিভ্যাল গুলোতে আমাদের কিন্তু বিভিন্ন শাড়ির কোড গুলো দেয়া হয় আচ্ছা আচ্ছা, কালারফুল। হ্যাঁ তো এখন আমি সামনেও একটা ফেস্টিভ্যাল আছে, সেখানে আমাকে হলুদ অথবা লাল পরে যেতে হবে। তো এই ফেস্টিভ্যাল গুলো কিন্তু অনেক কালারফুল। তো হ্যাঁ। এটাও কিন্তু আমার কাছে একটা রঙিন হ্যাঁ। সবকিছুই, কারণ আমরা রন্ধনশিল্পী যারা তারাও কার স্টকে কোন হলুদ শাড়ি আছে, লাল শাড়ি আছে, কেউ সবুজ শাড়ি। এই ফেস্টিভ্যাল গুলো খুব কালারফুল হয়। তো আপাতত আমি এই ফেস্টিভ্যালে কোন শাড়ি পরবো, কি করব না করবো এগুলো নিয়ে ব্যস্ত আছি আমি। বাহ, আচ্ছা তাহলে কোন শাড়ি পরেছেন ওটা ছবি দেন। হ্যাঁ থ্যাংক ইউ আপা। তানিয়া আপা, হ্যাঁ তানিয়া আপা শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি আপনাকে। হ্যাঁ খুব সুন্দর লাগছে আপা। আমি জানি আপনি কোনো কিছুই ছাড়াই এমনিতেই সুন্দর। হ্যাঁ একটু শুনি আপনার কাছ থেকেও শুনি, কতটা রঙিন আপনি নিজেকে মনে করেন? আমি মনে করি না যে নাদিয়া তোমার মনটা অনেক রঙিন, কারণ তুমি এত বড় একটা প্ল্যাটফর্মে বসে যেভাবে অকপটে সবাইকে সুন্দর বলো, তোমার মনটা যদি অনেক রঙিন না হতো, সুন্দর না হতো, তাহলে তুমি এইভাবে আরেকজনকে এত সুন্দর করে বলতে পারতে না। অনেক তো অনেক তুমিও ধন্যবাদ অনেক আপা। সুন্দর, তুমি ইনার বিউটি অ্যান্ড অবভিয়াসলি তুমি দেখতেও মাশাল্লাহ অনেক সুন্দর। আর যেই দুইজন আপু আছেন, কাকুলি আপু, জিনি আপু, আমরা একই সেক্টরে কাজ করি। আমিও যেমন এই কালিনারি সেক্টরে কাজ করি, অন্যান্য সেক্টরেও কাজ করি, সেই সাথে এটাও আমার একটা পেশা বলেন অথবা এই জায়গায় আমি আছি। আমি বাংলাদেশ ওমেন্স কালিনারি অ্যাসোসিয়েশনের একজন এক্সিকিউটিভ মেম্বার। তো আপুদেরকে অনেক অনেক শুভেচ্ছা। এখানে দেখে খুবই ভালো লাগছে কাকলি আপু, তোমাকে, জিনি আপু, আমার অনেক পছন্দের দুইজন মানুষ, খুব ভালো লাগে। আমাদেরও ভীষণ ভালো লাগছে। আমি ফলো করি। আমাদের এই আমাদেরও আড্ডায় ভালো আপনাকে লাগছে পেয়ে আপু। আমরাও অনেক আপ্লুত, আনন্দে খুশিতে আপ্লুত। রং ছড়িয়ে গেল, Thank রং you, একেবারে thank you ছড়িয়ে so গেল। রং much. ছড়িয়ে গেল। তোমাদেরকে অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ। আর আমি যেটা বলবো, রঙের কথা আসলে বোঝানো হচ্ছে যে আমাদের কালার প্লাস মনের ব্যাপার, ক্ষেত্রে একরকম, জীবনের ক্ষেত্রে একরকম। তো আমি মনে করব যে মানুষের জীবনের প্রত্যেকটা রঙই আমরা আসলে সবাই যদি সবাইকে নিয়ে মানে রঙে উদযাপন করি, আমাদের আশেপাশের মানুষগুলো, আমাদের এই যে নেক্সাসের প্রিয় মানুষগুলো, আমাদেরকে যেইভাবে আপনারা রঙিন করেছেন, জাকি আপু, এই যে আমরা এখানে বসি সন্ধ্যা 6টা থেকে 1টা ঘন্টা, আমরা এত এত আপ্লুত থাকি, সবার কথা শুনি, সবাইকে এত ভালোবাসি, সবাই আমাদেরকে এত ভালোবাসে, এর থেকে জীবনের বড় পাওয়া আমার মনে হয় কিছু বাহ, না। বাহ। ফ্যামিলি থেকে তো অবশ্যই পাই, কিন্তু এই যে একটা অপরিচিত লেভেল হ্যাঁ। প্ল্যাটফর্ম থেকে এত ভালোবাসা, এটা আসলে এবং সবাই আপনাদেরকে সবার অনেক সাথে অনেক কানেক্টেড, ধন্যবাদ। সবাই সবার সাথে কানেক্টেড, Connected. এটা অনেক বড় Connected. বিষয় অ্যাকচুয়ালি। অনেক বড় ধন্যবাদ। ব্যাপার, এটা অনেক রঙিন আমাদের জীবনে। একদম সত্যি কথা। ধন্যবাদ Thank আপা। you so much. মিষ্টি আপা কোথায় গেছেন আপনি বলেন তো? আপু আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। ওয়ালাইকুম আসসালাম, আপু, শুভ সন্ধ্যা। দেখেন রঙের কথা যদি বলেন আর ভালোবাসার কথা যদি বলেন, আমার বাসা হাতিরপুল থেকে মায়ের বাসায় যাচ্ছি, এত জ্যাম, একটা রেস্টুরেন্টে নেমে পড়েছি আপনাদের সাথে কথা বলার জন্য। রং কাকে বলে? বাহ এত সুন্দর চমৎকার। টপিক, আর নাদিয়া আপু আসবে, না বসলে হয়? বলেন। হ্যাঁ। আপনার চেহারাটা দেখতে সুন্দর, কথাগুলো শুনতে, রেস্টুরেন্টে বসছি, চা
পুরি সবকিছুর অর্ডার দিয়েছি, এই যে সব আমার হাজবেন্ড বাচ্চারা খাচ্ছে। আর বাহ। ইনশাল্লাহ আপনার টামি টার্মিনাল নিয়ে আমি অবশ্যই একদিন যাবো। হ্যাঁ আসেন, অবশ্যই আসেন। রেবেকা আপু এই তো অলরেডি আপু, ভিজিট করেছেন। আপু জীবনটা আমাদের রঙিন, আমি আশা করবো আমাদের সবার জীবন রঙে রঙে ভরে যাবে। খুব একদম। ইচ্ছা ছিল গান করার, কিন্তু বাইরে গান গাওয়া যাবে না, মানুষ হাসাহাসি করে। ধন্যবাদ আপু। হ্যাঁ ধন্যবাদ আপু, অনেক ভালো লাগলো। নার্গিস আপা, নার্গিস আপা তো হাসলেই রঙিন হয়ে যায় সবকিছু, এত সুন্দর করে হাসেন নার্গিস আপা। হ্যাঁ শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে বললাম আপনি হাসলেই সবকিছু রঙিন হয়ে যায়, এত মন থেকে আপনি হাসেন এত সুন্দর করে, খুব ভালো লাগে আপা। বলেন আপনার এই রঙের দুনিয়ার কথা বলেন, একটু শুনি। জীবনের শত রং, হ্যাঁ অবশ্যই এই রঙের সাথে আমি একদম মিশে আছি। বাহ। কারণ কে বলতে শুনছি, এবং আমার কাছেও মনে হয় যে আমি যে রংটাই পরি আমার সেই রংটাই আমাকে আমার জন্য হয়ে যায়। হ্যাঁ। কারণ প্রত্যেকটা রং মধ্যে আমি ভালোবাসা খুঁজে পাই। বাহ। আর এখন এই যে জুমিয়ায় বসছি, কত সবার চেহারার মধ্যে সবার পোশাকের মধ্যে এত এত রং, হ্যাঁ। আর স্টুডিওতে ওদের রং আপনার রং আমার রং মিশে একাকার। সবাইকে ভালোবাসি। ধন্যবাদ। বাহ, আসসালামু চমৎকার। ধন্যবাদ ধন্যবাদ আপা। শানু আপা, শানু আপা তো সবসময় কত সুন্দর করে টুকটুক করে সেজে গুজে বসে, খুব ভালো লাগে। অনেক ভালো আছি আপা। বলেন আপনি কতটা রঙিন, শুনতে চাই। আমি 3-4 মাস আগের কথা বলি, ওই সময় মানে আমার রং ছিলই না, জীবনটা একদম ফিকে ছিল, জীবনটা একদম কালো অন্ধকার ছিল। কিন্তু যেই দিন থেকে আমি লেডিস ক্লাবের বসছি, লেডিস ক্লাবের কারণে, আপনাদের কারণে, জাকিয়াপুর কারণে আমার জীবনটা সত্যি রঙিন হয়েছে, বাহ সত্যি বাহ। রঙে ভরে গেছে, এখন পরিপূর্ণতা পাইছে, সত্যি আমি শান্তি লাগতেছে, ভালো লাগতেছে। আর চমৎকার। আমার রঙের যে অভাব ছিল তা দূর করছেন, শুধু আপনারাই দূর করতে পারছেন, আর দূর করছেন, সেজন্য আপনাদের কাছে আমি শত শত সালাম। বাহ চমৎকার, সবাই ওনার জন্য একটা ছোট্ট তালি দিয়ে নেন। খুব ভালো, থ্যাংক ইউ আপা। আরো আছেন ওবায়দা আপা, হাসিনা আপা, রেবেকা আপা, আপনারা থাকেন সাথে, আমি একটু স্টুডিও থেকে আসছি। এই যে সবাই দেখেন মানে কি সুন্দর করে রং নিয়ে কথা বলছে। আসলে আমরা যারা নারী, আমরা কিন্তু আমরা রংটা প্রপারলি দেখতে পারি, এটা জানেন? একদম। মানে আমরা প্রপার ওয়েতে রং দেখতে পারি। এই যে দেখতে পারি। রংধনুর 7টা রং আমরা কিন্তু দেখতে পারি, তাই না? একদম, তো আপা আপনার কাছ থেকে আরেকটু শুনতে চাই, যখন আপনি আপনার এই যে যারা সদস্যগুলো আছে, হ্যাঁ সব সদস্য, তাদেরকে নিয়ে যখন কোনো একটা মিটিং করছেন, কোনো একটা সিরিয়াস কাজ করছেন, ওখানেও তো নিশ্চয়ই রং দেখেন। একদম অবশ্যই। আমি যেহেতু আমাদের উপস্থিত আছে তারাও জানবে আর কি, আমাদের কিন্তু প্রতি মাসে আমাদের অফলাইনে মিটিং করি আমরা, আর অনলাইনেও আমাদের মিটিং থাকে। তো যখন আমাদের ডেট পড়ে যে অফলাইনে আমাদের মিটিং কোনো কাজের বিষয়ে, মানে কাজ না থাকলেও আমাদের মান্থলি একটা মিটিং হতেই হবে। দেখা হলে যে কি ভালো হ্যাঁ, লাগে। যেহেতু আমাদের কমিটি যারা আছেন কমিটিতে সবকিছু আসলে নিয়মতান্ত্রিক ভাবে এবং স্বচ্ছতার সহিত এখন পর্যন্ত করার চেষ্টা করছি আর কি। তো মিটিংয়ে আসার পরে সিরিয়াস কাজ হচ্ছে, তারপরে তো আমরা চিন্তা করি, যেই মিটিংগুলো একটু দীর্ঘ সময় হয়, দুপুরে পড়ে যায়, তখন লাঞ্চ আওয়ারটা হয়ে যায়, তখন আমরা চিন্তা করি যে এই মিটিংয়ে আমাদের খাবার দাবার কি হতে পারে। আমরা এক এক দিন এক এক রকম করে, হয়তো কোনো দিন আমরা শুধু মাছের আইটেম দিয়ে আমরা দুপুরের লাঞ্চটা করব। এরকমভাবেই আমি আমার যতটুকু সম্ভব হয় আমি অ্যারেঞ্জ করার চেষ্টা করি। আবার এরাও মাঝে মাঝে কি করে, আমাকে না বলে নিয়ে চলে আসে। আবার কোনো সময় আমরা হয়তো বা ভর্তার কোনো কিছু করে রাখি। তো এভাবে কাজ করলাম, কাজের পরে আমাদের লাঞ্চটাও ওরকম খুব রঙিন, শাক সবজি দিয়ে, আমি একটু সবজি পছন্দ করি আর কি, সব কিছু মিলিয়ে আমাদের টেবিলটা, মানে এই যে 3-4 ঘন্টা আমাদের মিটিং হলো বা কাজ করলো বা কাজ করলাম, তখন ওই যে যখন লাঞ্চের টেবিলে আমরা বসি, তখন কিন্তু একদম রিক্রিয়েশন বা বিনোদন বা রং যেটাকে বলে, খুব সুন্দরভাবেই সবার সঙ্গে ছড়িয়ে যায়। এবং সবাই বলে যে আজকে অনেক দিন পরে আপা খুব সুন্দর করে পেট ভরে খেলাম। এই গেল খাওয়ার পর্ব, তারপরে কিন্তু আমাদের একটা কফির পর্ব থাকে, মানে ভাত খাওয়ার একটু পরেই কফি, এবং সেই কফিটা আমরা চেষ্টা করি 7-8 জন মিলে মিশে সুন্দরভাবে তৈরি করার। এ হয়তো একটু কফিটাকে মিক্সড করছে বা ব্লেন্ড করছে, আরেকজন হয়তো কাপ নিয়ে রেডি করছে, বা কিভাবে একটু ডিজাইন করা যায় আমরা একটু চেষ্টা করি। আমরা যতটুকু জানি ততটুকু দিয়ে আমরা একটু রেস্টুরেন্ট স্টাইলে আমরা ওভাবে আমরা সার্ভ করি। ওটা নিয়েই আমরা আবার একটু ছবি বা ফেসবুকে আপলোড, মানে এরা, মানে আমরা সবাই চিন্তা করি যে আমাদের মিটিংটা কবে হবে,
মানে ওই কাজ তো- মিটিংটা যদি একটু meeting, কাজ কালারফুল তো করা হয়, যায়, তার তাই না? পাশাপাশি কিন্তু আমাদের এই ধরনের বিনোদন বা রিক্রিয়েশন রঙের যে বা বিনোদন রঙের যে ওটা, বিনোদনটা, হ্যাঁ। রং যে ছড়ানো, ওটা কিন্তু আমাদের মান্থলি চমৎকার, একবার বা চমৎকার। দুবার হয়েই আমরা যায়। আরো আড্ডা দিব, আরো আপুরা আছেন, একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, যাচ্ছি আর এক্ষুনি ফিরছি, সাথেই থাকুন। আবারও ফিরে এলাম আমাদের আড্ডায়। আড্ডা অনেক 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 রঙিন হয়ে গেছে, কারণ প্রত্যেকটা মানুষের রং যখন একসাথে হয়ে যায় তখন একটা বুম করে শব্দ হয়, যেখান থেকে সব রং এদিক সেদিক ছড়িয়ে পড়ে। সো আজকের টপিকের সাথে একেবারে আড্ডাটা অনেক বেশি মিলে গেছে। সো আমি যেহেতু একদম শেষ পার্টে আছি, আবারও চলে যাই আমাদের জুমের বন্ধুদের কাছে। রেবেকা আপা, হ্যাঁ রেবেকা আপা, হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, তুমি শুনতে পাচ্ছ? শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা আপা। বলেন, আপনি তো এমনিতে রঙিন একজন মানুষ, আপনাকে দেখে মনেও হয় না আপনার একটা ছেলের বউ আছে। তো সবাই এটা শুনলেই খুব অবাক হয়। যিনি আপু এর চোখ এমন করে ফেলেছিল এখনই, আমি ওনাকে দেখছিলাম। সো আসলে যাদের মনে অনেক রং, হ্যাঁ আমি শুনতে পাচ্ছি আপনাকে। তাই আচ্ছা আমি বলি, আমি জীবনকে মনে করি জীবন একটা আয়না। এখানে আমি যখন হাসবো তখন আমার জীবনটাও হাসবে। হ্যাঁ অফকোর্স। সেই আয়নার ভিতরে সময় জীবনটাকে 7টা রঙে রঙিন করে দিবা, রংধনুর মতো রং করে দিবা, দেখবা সুন্দর থাকবা। সব সময় জীবনটাকে একটু উপভোগ করার চিন্তা করব। একদম। আমরা সবাই করব, দেখবা আরো সুন্দর হবে। আর জীবন উপভোগ করার জন্য খুব বেশি কিছু লাগে না, শুধু একটু ভালো চিন্তা, পজিটিভ চিন্তা, ভালো করে সবার সাথে থাকা, সবাইকে ভালোভাবে নেওয়া। আমাদের নেক্সাসের যতগুলো আমরা এতদিন বন্ধুরা সব একসাথে আছি, সবাইকে বলি সবাই খুব রঙিন হোক, সবার জীবনটা রঙিন হোক, সবাই ভালো থাকুক, সুখে থাকুক, শান্তিতে থাকুক, এইটুকুই বলি। ধন্যবাদ, সবাই চমৎকার চমৎকার, বলবে। থ্যাংক ইউ আপা। হাসিনা আপা, হ্যাঁ হাসিনা আপা শুনতে পাচ্ছেন? ওই দেন আপনার হাসিটা দেন। ওয়ালাইকুম সালাম, আপনার হাসি বলতেই হাসে। হ্যাঁ বলেন বলেন, কোথায় কোথায় রং ছড়াচ্ছেন বলেন। এই যে তোমাদের নেক্সাস, আমাদের নেক্সাস লেডিস ক্লাব, এই তো রঙের মেলা, বুঝছো? একদম। এত রং, রঙের রঙিন দুনিয়া, হ্যাঁ এরপরে কি আর রং লাগে? ওটাই এত আমরা এখন সুন্দর একটা বলতে পারি, প্ল্যাটফর্ম। মনে রং লাগছে না, থাকে না আমরা যে বলি হ্যাঁ তোমার মনে বেশি রং লাগছে না। তো আমরা এখন বলি হ্যাঁ আমাদের মনে অনেক রং। লাগাইতে হয়, বুঝছো? হ্যাঁ। রঙিন থাকে না, নিজের মন থেকে রঙিন করে নিতে হয় একদম সবকিছুতেই। কিছু করে লাগাইলেই দেখবা রঙিন হয়ে গেছে জীবনটা। ওটা একদম করার সত্যি ইচ্ছাটা কথা। তোমার থাকতে হবে, যে কোনো জায়গায়, যে কোনো পরিবেশে, যে কোনো কিছুতে। তোমার একদম। ইচ্ছাটা হচ্ছে এখানে সবচেয়ে বেশি প্রাধান্য। আসলে Thank আসলে you. মনের ইচ্ছাটা অনেক অনেক প্রাধান্য পায়। অনেক অনেক ধন্যবাদ আপা। ওবায়দা আপা, ওবায়দা আপাকে দেখলেই কেন জানি ওই যে চারদিকে এদিক সেদিক রং এরকম মনে হয়। ওই কতগুলো অ্যাড দেখায় না, বাবল গাম খাওয়ার পরে ধাম ধুম এরকম বোমা পড়তেছে। ওবায়দা আপাকে দেখে আমার এরকম লাগে, মানে খুব রঙিন একজন মনের মানুষ। বলেন, আনমিউট না করলে কি আপনাকে শুনতে পারবো ওবায়দা আপা? আচ্ছা আপা শুনতে, হ্যাঁ আনমিউট করেন। বাহ ঠিক আছে। কাকে বলছেন? আমাকে? খালাম এই নাদিয়া আপা? হ্যাঁ আপনাকেই বলছি, আপনার ভাগ্নি না? শোনা যাচ্ছিল না কিছু। জিনিয়া বৌমা অনেক অভিনন্দন। আর পাশে যে আন্টি আছেন, আন্টি বলবো না আপু বলবো, ওনাকেও অভিনন্দন। দুজনে যেহেতু কালীবাড়ি বৌমার বান্ধবী। ক্লাবের সদস্য, ওনাদের রং দেখতে দেখতে আমি মানে আমাকেও ওই রঙে রঙিন হতে ইচ্ছা করে। বাহ। আজকে সকাল থেকে যখন দেখছি যে জিনিয়া বৌমা আর কি বসবে জুমে, তখন থেকেই তো আমার মন রঙিন হয়ে গেছে। আমরা আসলে প্রতিনিয়ত রং খুঁজে ফিরি, একদম। মানে রং সাদা কালো হঠাৎ চলে আসে, কিন্তু সাদা কালোটাকে প্রাধান্য দেই না, রঙিনটাকেই প্রাধান্য দেই। এখন আমরা এই নেক্সাসের মানে সূত্রে আমরা এখন প্রতিনিয়ত রঙিনই খুঁজি, রঙই থাকি। এতগুলি মানুষের সাথে পরিচয়, কানেক্টেড, এগুলা আসলে রং ছাড়া থাকা যায় না। আমরা আসলে সবসময় রঙিন আসলে থাকতে রং চাই, ছাড়া থাকা যায় না, এটা একদম জি। সত্যি কথা। অনেক রং অনেক খুঁজে ধন্যবাদ। ফিরি।
অনেক ধন্যবাদ ওবায়দা আপা। আর শুরুতে বলেছিলাম আপনাকে দেখলে এমনিতেই মনে হয় চারিদিকে রং, আর আপনি এত সুন্দর করে কথা বলেন, এত সুন্দর করে হাসেন, এত সুন্দর করে মিশেন সবার সাথে, আর একটু কমেডিও আছে আপনার। থ্যাংক ইউ আপা, থ্যাংক ইউ সো মাচ। ওই যে বৌমার খালু হইলো অসুস্থ, তারপরেও আমি আর কি এই জন্য কি একটু শুকনা শুকনা লাগছে আপনাকে? আমি বলতে চেয়েছিলাম, আবার মনে হচ্ছিল ক্যামেরাতে। টেনশনে আসছি, 10 দিন থেকে জ্বর সারে না, ডাক্তারের টেনশনে। এখন কত হাসপাতালে ভর্তি হইতে বলছে, না হলে কতগুলো আরো টেস্ট দিচ্ছে, কাল মঙ্গলবার পর্যন্ত অপেক্ষা করতে বলছে। আচ্ছা, আমরা সবাই ওনার জন্য দোয়া করি যেন উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। থ্যাংক ইউ আপা। হ্যাঁ, এখন আপু আপনার কাছে আসি, যেহেতু আমাদের একদম মোটামুটি শেষের দিকে। আমরা দেখি মানে এটা নর্মাল আসলে হাউসওয়াইফরাও অনেক সময় করে, যখন সবাই দাওয়াত দেয়, হ্যাঁ, খাবার দিয়ে টেবিলটাকে অনেক রঙিন করে ফেলে না? যেমন দেখেন আমাদের এই যে টমেটো, হ্যাঁ, বা মানে লাল, সবুজ, সাদা, ইয়েলো, মানে এগুলো দিয়ে খুব সুন্দর করে ফেলে। সো আপনাদের কি মানে যখন থাকে না বিভিন্ন আইটেম, যখন চিন্তা করেন রঙের ব্যাপারটা, তখন কিভাবে আসে বা কিভাবে ইউজ করেন একটু বলেন। না, রঙের ব্যাপার তো অবশ্যই আছে। যেমন আমি যখন কেক বেক করি সেটার একটা রং, বেক একদম যেটা কেক সেটার একটা রং। এরপর আমরা যখন এটাকে সাজাই, হ্যাঁ, কাস্টমার কিভাবে চায় সেই যে রঙের খেলা তখন শুরু হয়। বিভিন্ন ধরনের রং দিয়ে যখন একটা কেককে সাজাই, সাজানোর পর নিজেরই খুব ভালো লাগে কেকটা আমার হাতে করা, এরকম একটা ফিলিং আসে। বা লাস্ট আমি একটা কেক করেছি একটু ব্রাশ পেইন্ট করার মতো, হ্যাঁ, একটা মানে ছবি দেননি? হ্যাঁ, আমি দিয়েছি আমার ফেসবুকে। তো ওটা একটা গাছ থেকে অনেকগুলা মানে ফাগুনের যে পাতাগুলো ঝরে পড়ে, সেই ঝরে পড়ছে নিচে সবুজ ঘাসের মধ্যে। তো কেকটা অনেক রিভিউ আসছে এবং আরেকজন অলরেডি আমাকে অর্ডার করে ফেলেছে যে আপু এই কেকটা আমাকে একটা করে দেবেন। মানে ওই যে একটা রঙের খেলা, ওই কেকটা যখন বানালাম তখন আমার আরো মজা লাগলো যে ওইখানে মানে একটু বাসন্তী কালার, একটু সবুজ, একটু হলুদ, এই মিক্সডগুলো ছিল। আবার রিসেন্ট আমাদের সময় পত্রিকায় আমার রেসিপি গেছে এই গত সপ্তাহে। লাবণ্যলিপি আপার আমাকে বলেছে যে 3 রঙের রেসিপি দিবেন, লাল, সবুজ এবং হলুদের মধ্যে। তো টমেটোটা তো আমাদের লাল, ওটা দিয়ে আমি একটা করেছি। তারপরে হচ্ছে পালং শাক দিয়ে পালং পনির যেটা করেছি, এটা সবুজ হয়ে গেছে যেহেতু 16ই ডিসেম্বর আগামীকালকে। তো গাজর দিয়ে একটা স্টু করেছি, হয়ে গেল আমার কালারফুল রেসিপি। আসলে রংটা কিন্তু শুধু দেখার জন্য, তাই না? এটা নিউট্রিশন ভ্যালু যেটা আমাদের যে এই যে এখন মৌসুমী যে আমাদের ফ্রুটস গুলো বা ভেজিটেবল গুলো আর কি, সবকিছুই কিন্তু আমরা যে রঙিন সবজিগুলো খাই, এটা কিন্তু শুধুমাত্র দেখার সৌন্দর্যর ব্যাপারটাও কিন্তু এরকম না। আমরা যেরকম খুব সুন্দর করে সাজি, সবকিছু রঙের একটা প্রাধান্য থাকে, আস্তে আস্তে কিন্তু আমাদের দেখতে ভালো লাগে রংটা যখন মিশে যায়। সেরকম কিন্তু আমাদের খাবারের মধ্যেও কিন্তু সব রঙের যখন সমারোহ থাকবে, তখন কিন্তু তার নিউট্রিশন ভ্যালুটাও কিন্তু অ্যাড হবে। যেমন আমরা এই সময়টাতে এখন প্রচুর পরিমাণে ক্যাপসিকাম পাওয়া যাচ্ছে, বাঁধাকপি পাওয়া যাচ্ছে, ইয়েলো ক্যাপসিকাম, পালং শাক, তারপর লাল শাক, গাজর তো সারা বছরই আমরা চাইনিজ গাজরটা পাওয়া যায়। বাট শীতের সময়টাতে যে এক্সট্রা মানে প্রচুর যে ফলন হয়, এটা কিন্তু মানে প্রকৃতির যে একটা খেলা, যে উপরওয়ালা প্রদত্ত আর কি, যে যখন যে জিনিসটা পাওয়া যাবে ওটা কিন্তু আমাদের খেতেও হবে, কারণ ওটার মধ্যে নিউট্রিশন ভ্যালুটা কিন্তু ওভাবেই করা আছে। তো ওটা যেরকম আমাদেরকে রঙিন করে দেয়, শুধুমাত্র রঙিন যে করে আমরা এমনি দেখার সৌন্দর্যের জন্য খেলাম তা না, আমাদের জীবনটাকেও রঙিন করে। কারণ আমরা এইসব নিউট্রিশন ভ্যালুগুলো যখন আমাদের ভেতরে যাবে, আমরা সুস্থ থাকবো, স্বাভাবিক থাকলে তো তখন আমাদের মনে এমনিতেই রং লেগে যাবে। এক্স্যাক্টলি। বা চমৎকার, আমরা একদম শেষ পর্যায়ে আছি। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই খুব সুন্দর করে নিজের রংগুলো তুলে ধরেছেন এবং সবার রং মিলেমিশে একাকার সবসময় এইভাবেই যেন থাকেন, এই কামনা করি। আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ, খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ, আমারও ভীষণ ভালো লেগেছে। খুব চমৎকার একটা সময় কাটলো আমাদের গল্পে আড্ডায় রঙিন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সাস টেলিভিশনের সাথেই থাকবেন।